সো ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে এটা, যার প্যাটার্নটা হচ্ছে ওই যে চারটে স্টেপ: রানিং পিরিয়ড, স্টেডি স্টেট 1, ট্রানজিশন পিরিয়ড, স্টেডি স্টেট 2, এবং তার ম্যাক্সিমাম ভ্যালু এই চারটার ভিতরে সর্বনিম্ন। এইটা হচ্ছে কোন মেটালের জন্য দেখা যায়? এটা হচ্ছে বলা হচ্ছে যে আইডেন্টিক্যাল মেটালস। আইডেন্টিক্যালস মানে হচ্ছে সিমিলার, নট সেম, ভেরি ক্লোজ টু ইচ আদার। কেমন সেম, কেমন আইডেন্টিক্যাল? যে দুইটার ইন্টারফেস একই রকমের, দুইটার হার্ডনেস একই রকমের, নট একদম একই রকমের, দুইটার জিওমেট্রি একই রকমের। এইরকম যখন দুইটা মেটাল হবে তখন সে প্যাটার্ন 1 শো করে, প্যাটার্ন 1 শো করে। এখন এই প্যাটার্ন 1 এর ভিতরে এটা তো সামান্য একটু, তারপরে স্টেডি স্টেট তো নো চেঞ্জ বলে স্টেডি স্টেট থাকে, এখানেও স্টেডি স্টেট নো চেঞ্জ বলে থাকে। তাহলে এই বাড়ার কারণটা কি? বাড়ার কারণটা হচ্ছে প্লাউইং হয়। হ্যাঁ, ইনক্রিজ অফ মিউ ই অ্যাসোসিয়েটেড উইথ প্লাউইং। প্লাউইং এর কারণে এই জায়গাটা বেড়ে যায়, এই জায়গাটা বেড়ে যায়। তো এইটা হচ্ছে ফার্স্ট প্যাটার্ন, যেটা আমরা আগেও দেখেছি। দুটো এক্সট্রিম কেস 1 আর এক্সট্রিম 1 আর 4 হচ্ছে এটা দুটো এক্সট্রিম কেস। একটা এক্সট্রিম কেস হচ্ছে 1, আর একটা এক্সট্রিম কেস হচ্ছে 4। 4টা কি? 4টা বলা হচ্ছে যে সিগনিফিক্যান্ট ইনক্রিজ অফ মিউ। মিউ অনেক বেশি পরিমাণ বেড়ে যায়, টু হাই চলে যায়, ম্যাক্সিমাম রেঞ্জে চলে যায়। অফ 4 এর কারণ কি? ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ পুয়ার ম্যাটেরিয়াল পেয়ার। এক নম্বরটা বলা হচ্ছে আইডেন্টিক্যাল ম্যাটেরিয়াল পেয়ার, তার মানে তাদের বিভিন্ন প্রপার্টি কাছাকাছি। আর 4 নম্বরটা হচ্ছে আরেকটা এক্সট্রিম কেস, যখন দুইটা ম্যাটেরিয়ালের পেয়ারের ভিতরে তার বিভিন্ন প্রপার্টির ভিতরে মেজর একটা ডিফারেন্স থাকে, ম্যাক্সিমাম ডিফারেন্স থাকে। তাদের হার্ডনেসের ডিফারেন্সটা সব থেকে বেশি, তাদের জিওমেট্রিক্যাল প্রপার্টি বেশি, ইন্টারফেস প্রপার্টি বেশি, সব থেকে বেশি। সেই ক্ষেত্রে সে ওই ধরনের কোনো বিভিন্ন স্টেজ ফলো করে না, সে ধাই ধাই করে বেড়ে যায়, তারপরে একটা রেঞ্জের ভিতরে স্টেডি স্টেট অবস্থায় থাকে। এটা হচ্ছে পুয়ার ম্যাটেরিয়াল পেয়ারের কারণে। আর বাকি মাঝখানে যে দুইটা আছে সেই দুটো হচ্ছে ইন বিটুইন কেস। তাহলে টুটা কি? টুটা হচ্ছে যেটা, এইটা একদম এক বলা হয়েছে আইডেন্টিক্যাল। আমি একটু এক্সাম্পল দিয়ে একটু বুঝাই। আইডেন্টিক্যাল বলতে আমরা বলতে পারি, একটা ম্যাগনিটিউড দিয়ে বুঝি, 100 মানে দুটারই প্রপার্টিকে আমরা 100 দিয়ে বোঝাচ্ছি, অথবা দুইটারই প্রপার্টিকে 0 দিয়ে বোঝাচ্ছি। আর 4 নম্বরটা হচ্ছে মেজর ডিফারেন্সটা, যেখানে দ্যাট ইজ দুইটার প্রপার্টিকে আমি 0 দিয়ে বোঝাচ্ছি। 0 মানে মেজর ডিফারেন্স, 100 ডিফারেন্স, আর এখানে 0 ডিফারেন্স, আইডেন্টিক্যাল। আর 2 নম্বরটা হচ্ছে যেটা আইডেন্টিক্যাল থেকে একটু বিচ্যুতি ঘটেছে, তার মানে এর ট্রেন্ডটা হচ্ছে 1 নম্বরের কাছাকাছি। সেটা আমরা কত বলতে পারি? আমরা বললাম হয়তো 40-50, ডিফারেন্সটা হচ্ছে 10। আর এটা হচ্ছে কি 3 নম্বরটা হচ্ছে 4 নম্বরের কাছাকাছি, ডিফারেন্স 4 নম্বর 100, এখানে 100 না, ডিফারেন্সটা আরেকটু কম, কিন্তু তার কাছাকাছি। সেটা কত? এটাকে আমরা বললাম 20-80। ফলে এইটা ট্রেন থেকে ওইদিকে যাওয়ার, আর এইটা ট্রেন থেকে এই নিচের এই দিকে আসা। এইটা হয় কি, এইটা এইটা এই পর্যন্ত তো নাম্বার 1, এই পর্যন্ত তো নাম্বার 1, এরপর আবার কমে গেল কেন? এই কমে যে এই পর্যন্ত কমে গেল কেন? চেঞ্জটার কারণটা আমাকে বুঝতে হয়। কমে যাওয়ার পরে আবার স্টেডি স্টেটে চলে আসছে। তো চেঞ্জটা, এই যে কমে যাওয়ার কারণটাকে বলা হচ্ছে ড্রপ অফ মিউ। মিউ কমে যাচ্ছে ইনটু is associated with smoothening of the two hard surfaces. দুইটা হার্ড সারফেসের মধ্যে স্মুথনিং অ্যাকশন হচ্ছে। সেটা আমি আগে একটা ক্লাসে বলেছিলাম, স্মুথনিং অ্যাকশন হলে মিউ কমতেও পারে, বাড়তেও পারে। সেটা কেমন, তার কার উপর ডিপেন্ড করে, যে এখানে যদি টপ সারফেসটা এরকম থাকে, হাই অ্যাসপেরিটি যদি থাকে, এটা হচ্ছে বটম সারফেস, এটা হচ্ছে বটম সারফেস। সো হাই অ্যাসপিরিটি, এটাকে বলা হয় হাই অ্যাসপিরিটি, খুব শার্প। এইটার কারণে ইন্টারলকিং হয়ে যায়। সো ইন্টারলকিং হয়ে যাওয়া মানে স্লাইডিং খুব ডিফিকাল্ট, টু ডিফিকাল্ট। এখন কি হয়, এই সারফেসে যদি এখান থেকে ভেঙে যায়, কিছুটা রান হওয়ার পরে, তখন কিছুটা রান হওয়ার পরে কিছুটা রান হওয়ার পরে
কিছুটা রান হওয়ার পরে এই শার্প অ্যাসপিরিটিটা ভেঙে যায়, ভেঙে যে সে কোন জায়গা দিয়ে যায়, সে তখন এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। এটাও তেমনি ভেঙে যেয়ে এ তখন এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, এ তখন এরকম হয়ে যায়, এ তখন এরকম হয়ে যায়। ফলে পরের ব্যাপারটা দাঁড়ায় এরকম ভেঙে যাওয়ার পরে এটা এরকম হচ্ছে, এরকম। and so on. এখানে যে শার্প স্প্রেডের কারণে ইন্টারলকিং হচ্ছিল, এই ইন্টারলকিংটা ভেঙে গেছে, এখন এরকম। তো এরকম একটা সারফেস থেকে এরকম একটা সারফেসে স্লাইডিংটা ইজিয়ার হয়। সো এরকম হয়ে যায় এখানে এই জায়গাটার কারণে, এই জায়গাটা বলা হচ্ছে স্মুথনিং অফ দ্য টু হার্ড সারফেসেস। সো এই দুটো হার্ড সারফেসের ভিতরে স্মুথনিং হয়েছে, স্মুথনিং হওয়ার কারণে এরকম হয়েছে। সো এখানে মিউ ড্রপ করে গেছে, মিউ এখানে ড্রপ করে গেছে এটা। আর 4 নম্বরে বলা হয়েছে, 4 নম্বরে কি, ফার্দার ইনক্রিজ অফ মিউ in 3 is associated with generation and entrapment of wear particles. 4 নম্বরটা কার কাছে? 4 নম্বরটা বলছে 3 এর কাছাকাছির দিকে। ডিফারেন্সটা কত? 20 আর 80। তার মানে হার্ডনেসের ডিফারেন্স যদি চিন্তা করি, একটা হার্ডনেস অনেক বেশি, একটা হার্ডনেস অনেক কম, তাহলে কি হবে? যেটা রিলেটিভলি সফট সেটার থেকে অনেক ওয়্যার পার্টিকেল বেরিয়ে আসবে। ওয়্যার পার্টিকেল বেরিয়ে আসলে ওয়্যার পার্টিকেলটা কি করে? ফার্দার ইন্টারাপ্ট হয়ে ফার্দার ওয়্যার আউট করে। সেই জন্য দ্যাট ইজ দ্য ফ্রিকশন বাড়িয়ে দেয়, সেই জন্য এখান থেকে এইটুকু আবার বেড়ে যাবে। বলা হচ্ছে ফার্দার ইনক্রিজ অফ মিউ ইন 3 is associated with generation and entrapment of the wear particle. আমরা দেখেছি যে মডেলগুলো দেখেছি, সেখানে ওয়্যার পার্টিকেল যখন জেনারেট হয় তখন তারা ফার্দার ওয়্যার করে এবং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনকে বাড়িয়ে দেয়। এই হচ্ছে 4টা প্যাটার্ন। প্রথম 1 নম্বর আর 4 নম্বর হচ্ছে দুটো এক্সট্রিম কেস। নাম্বার 1 হচ্ছে আইডেন্টিক্যাল মেটালের জন্য, আর নাম্বার 4 হচ্ছে পুয়ার ম্যাটেরিয়াল ম্যাচিং এর কারণে, আর বাকি 3টা হচ্ছে ইন বিটুইন দুটো কেসের কারণে। 2 হচ্ছে 1 এর কাছাকাছি, যেখানে আইডেন্টিক্যাল থেকে একটু ডেভিয়েট হয়েছে, আর 3 হচ্ছে 4 এর কাছাকাছি, যেখানে একদম পুয়ার ম্যাচিং থেকে একটু ম্যাচিং এর দিকে গেছে। নাও স্ট্যাটিক ফ্রিকশন। এই কোশ্চেনটা আমরা আগেই দেখেছি, প্রথম দিককার ক্লাসে দেখেছি যে Fs greater than Fk in every practical cases greater than 2 একটা ভেরি রেয়ার কেস, রেয়ার প্র্যাকটিক্যাল কেস অথবা থিওরিটিক্যাল কেসে সমান হতে পারে। ইন মোস্ট অফ দ্য কেসেস Fs is greater than Fk। দুটাকে ইনক্লুড করা হয়েছে গ্রেটার অর ইকুয়াল টু Fk। F হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তো এখান থেকে আমাদের আছে μs is greater or equal to μk। এখন μs মানে হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে কি, যে সে স্থির অবস্থায় আছে, একটা ম্যাটেরিয়ালের উপর আরেকটা ম্যাটেরিয়াল স্থির অবস্থায় আছে। তাহলে স্থির অবস্থায় থাকলে আমাদের আরেকটা কনসিডারেশন চলে আসে, সেটা হচ্ছে কত সময় স্থির অবস্থায় আছে। অল্প সময়, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর। সো μs বেশি হবে আমরা জানি, কত বেশি হবে সেটা ডিপেন্ড করে টাইমের উপরে। 1 মাস থাকলে যতটা হবে, 1 বছর থাকলে তার ইফেক্টটা অনেক বেশি আসবে। সো μs ইজ টাইম ডিপেন্ডেন্ট, এবং ওই টাইমটাকে বলি আমরা রেস্ট টাইম। কত সময় যাবত স্থির অবস্থায় ছিল একটা সারফেসের উপর আরেকটা সারফেস। তো বলা হচ্ছে রেস্ট টাইম এফেক্টস অ্যাডিশন এন্ড কনসিকুয়েন্টলি μs। অ্যাডিশনকে সে এফেক্ট করে, আর অ্যাডিশনকে এফেক্ট করলে আমরা জেনেছি অ্যাডিশন হচ্ছে মিউ এর একটা মেকানিজম। সো অ্যাডিশনকে ইফেক্ট করলে μs ও চেঞ্জ হয়ে যায়। তা μs চেঞ্জ হয়ে কি বাড়বে না কমবে? দুটোই হতে পারে। μs ক্যান চেঞ্জ অর ইনক্রিজ উইথ রেস্ট টাইম। রেস্ট টাইমের সঙ্গে বাড়তেও পারে, কমতেও পারে। কখন বাড়বে কখন কমবে এটা ডিপেন্ড করে যে μs চেঞ্জের সাথে আমাদের ইন্টারফেসের চেঞ্জটা কেমন হচ্ছে। আমরা এর আগে দেখেছি যে কি হতে পারে, যে μs এরকম হতে পারে, আবার মিউ এরকম হতে পারে, আবার মিউ এরকম হতে পারে। তার মানে যদি অক্সাইড থাকে, কপারের ক্ষেত্রে এরকম হয়, এইদিকে অক্সাইড আর এইদিকে হচ্ছে মেটাল। আবার অন্য একটা মেটালের ক্ষেত্রে অক্সাইড এইদিকে, এইদিকে হচ্ছে মেটাল। সো আমার ডিপেন্ড করে যে মিউ মানে সময়ের সাথে সাথে ওর ইন্টারফেসে যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা তোমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত। যেমন এখানে অক্সাইডের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এখানে কম, আর এইটার ক্ষেত্রে অক্সাইডের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেশি। So during rest, if contact becomes contaminated with lower shear strained species, এই যে বলা হচ্ছে
যে এই যেটা হবে সেটা লোয়ার শেয়ার স্ট্রেংথের হতে পারে, হায়ার শেয়ার স্ট্রেংথের হতে পারে। যেমন এখানে আমরা অক্সাইড দেখেছি, এটা হচ্ছে লোয়ার শেয়ার স্ট্রেংথের, আর এখানকার অক্সাইডটা হায়ার শেয়ার স্ট্রেংথের। তা সময়ের সাথে আমরা যদি অনেকদিন রাখি তা কি হবে, আমাদের দুটার ইন্টারফেসে আমাদের অক্সাইড ফর্ম করবে, করেশন হবে। সো ওইটা একটা স্পেসিস। তো ওই স্পেসিসে দুই রকম ভ্যালু হতে পারে, লোয়ার হতে পারে, হায়ার হতে পারে। তো যদি লোয়ার হয়, during the rest if contact becomes contaminated with lower share strength species, তাহলে μs ডিক্রিজ করে। আর সময়ের সাথে যে কম্পাউন্ড বা স্পেসিস যেটা ইন্টারফেসে ডেভেলপ করবে সেটা শেয়ার স্ট্রেংথ যদি হায়ার হয় তাহলে টাইমের সাথে μs বেড়ে যাবে। if contact is clean and more interfacial bond develops, মানে যেটা ডেভেলপ করলো ইন্টারফেসে সময়ের সাথে সাথে কিছু না কিছু ডেভেলপ করবেই। অক্সাইড প্রোডাক্ট ডেভেলপ করতে পারে, কোনো করেশন প্রোডাক্ট ডেভেলপ করতে পারে। এখন যে ওই যেটা ডেভেলপ করলো তার শেয়ার স্ট্রেংথটা কেমন, যদি শেয়ার স্ট্রেংথটা বেশি হয়, দ্যাট ইজ বন্ড ডেভেলপ হয়, তাহলে কি হয়ে যাবে, μs ইনক্রিজেস, সময়ের সাথে সাথে সেটা বেড়ে যাবে। এখন এই আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল বলা আছে স্টিল অন স্টিল। μs ফর স্টিল অন স্টিল সারফেস এ ফাংশন অফ log t, টাইমটা দেওয়া হচ্ছে log t approximate to a straight line, এটা স্ট্রেট লাইন হচ্ছে। এখানে এর মিনিংটা কি, ইমপ্লিকেশনটা কি বলা হচ্ছে, ফর এ স্মল ভ্যালুস অফ টি স্লোপ ইজ স্টিপ। আমরা এদিকে log t আছে, সো টি ভ্যালু যখন আমরা কম নেব স্লোপটা স্টিপ, আর লার্জার ভ্যালুস অফ টি স্লোপটা স্মল। এটার এক্সপ্লেনেশনটা কি, এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে যেটা log t, এটা একটু চিন্তা করলেই বোঝা যায় যে আমরা যদি এই 0.3 থেকে 0.4 এর কথা চিন্তা করি, 0.3 হচ্ছে এই জায়গায় এরকম জায়গায়, আর 0.4 হচ্ছে এরকম জায়গায় 1 এ ধরি, আর এটা রাফলি আমি এটা 0.1 এ ধরি। সো তার মানে কি ডিফারেন্স ডিফারেন্স হচ্ছে 0.1 মিউ এর ডিফারেন্স, আর এদিকে টাইমের ডিফারেন্স হচ্ছে 0.9, 0.1 থেকে 1 0.9। আরেকটু হায়ার রেঞ্জে যাই আমি, 0.4 থেকে 0.5 এ যাই, যদি 0.5 হচ্ছে এখানে, 0.5 হচ্ছে এখানে, তার মানে এটা হচ্ছে এখানে। সো এখানেও ডিফারেন্স হচ্ছে 0.1, আর এখানে ডিফারেন্স হচ্ছে 1 থেকে, আমি ঠিক আছে এটা যদি 80ও ধরি, 1 থেকে 80 তার মানে 79। হায়ার রেঞ্জে আমি 79 টাইম ডিফারেন্সের কারণে সেকেন্ড যদি ধরি ইউনিট, 79 সেকেন্ডে হায়ার রেঞ্জে কি হচ্ছে 0.1 মিউ চেঞ্জ হচ্ছে, বাড়ছে। আর লো রেঞ্জে 0.9 সেকেন্ডের কারণে 0.1, একই, এই দুটো একই। সো একই চেঞ্জের জন্য লো রেঞ্জে লাগছে মাত্র 0.9 সেকেন্ড, আর হায়ার রেঞ্জে লাগছে মাত্র 79 সেকেন্ড। এইটাকে যদি আমি লগ স্কেল না ড্র করে আমি যদি তোমার সেম স্কেলে ড্র করি, তাহলে প্রথম দিককার হবে এটা হচ্ছে এরকম, আর পরের দিককার যেটা দেখানো হয়েছে এটা কেমন হবে, এটা এরকম হয়ে যাবে, মানে সময় বেশি লাগে সেম ইনক্রিজের জন্য। তাই বলা হচ্ছে যে ফর এ স্মল ভ্যালুজ অফ টি স্লোপ ইজ স্টিপ, স্মল ভ্যালুজ অফ টি স্লোপটা স্টিপ হয়ে যাবে, এন্ড ফর লার্জার ভ্যালু অফ টি স্লোপ ইজ স্মল, ফর লার্জার ভ্যালুজ অফ টি স্লোপটা অনেক কম হয়ে যাবে, এটা অনেকটা হরাইজন্টালের মতো হয়ে যাবে। যত আমি এইদিকে যাব তত হরাইজন্টাল হতে থাকবে। ক্লিয়ার হচ্ছে এটা? ইয়েস স্যার। এখন আমাদের যে μs তাহলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, আমরা বললাম μs, এটা আমাদের এটা তো থিওরিটিক্যাল শিখলাম, প্র্যাকটিক্যাল আমাদের কোথায় কাজে লাগে, এটা বলা হচ্ছে এটা আনডিজায়ারেবল। এই μs যে চেঞ্জ হয় মানে বাড়াটা আনডিজায়ারেবল, রেস্ট টাইমের সাথে মিউ বেড়ে যাওয়াটা উইথ রেস্ট টাইম ইজ আনডিজায়ারেবল। কোথায় আনডিজায়ারেবল? ফর মেনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস, অনেক ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। কোন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল? ফর রিকোয়ারিং ইন্টারমিটেন্ট অপারেশনস অফ রিমোটলি কন্ট্রোল মেকানিজম such as antennas and other moving parts in earth observing satellites, যেখানে স্যাটেলাইট আছে স্যাটেলাইটে করা হয় কি যে আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের মোবাইল টাওয়ারের কথা চিন্তা করি, মোবাইল টাওয়ার সে এরকম তোমার কি আছে, টাওয়ার আছে, টাওয়ারের এখানে একটা অ্যান্টেনা আছে, অ্যান্টেনা ফেসিংটা আছে, মনে করো যে এইদিকে ফেসিং আছে, এটা হচ্ছে সাউথ ফেসিং আছে। আমি দেখেছি বর্ডার এলাকাতে দেখেছি ওরা ওই অ্যান্টেনার ফেস চেঞ্জ করে দেয় মাঝে মাঝে।
বর্ডার এলাকাতে হয় কি যে সে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকাতে এরকম একটা আছে। এই নেটওয়ার্কটা বাংলাদেশের এটা নেটওয়ার্ক মনে করো, গ্রামীণ ফোনের নেটওয়ার্ক, হ্যাঁ, জিপির নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কটা ইন্ডিয়ার বর্ডার সাইডে ওই কালোবাজারিরা যারা কালোবাজারি করে তারা এটা কভার করে, নেটওয়ার্ক পায়। তখন ওই তারা বাংলাদেশি কালোবাজারিদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে সেম নেটওয়ার্ক দিয়ে, এটা তাদের কালোবাজারিটিকে সুবিধা হয়ে যায়। তখন যখন গভর্নমেন্ট বুঝতে পারে বা বিজেপি বুঝতে পারে যে নেটওয়ার্কের কারণে তাদের কালোবাজারি মানে ফেভারেবল হচ্ছে, তখন এই অ্যান্টিনেট এই সাউথ ফেসিংটা হয়তো এই দিকটা ইন্ডিয়া আছে মনে করো, ইন্ডিয়া আছে, তখন তারা করে কি এটাকে চেঞ্জ করে দেয়। এটাকে চেঞ্জ করে দিলে তখন কি হবে, এটা নর্থ ফেসিং দিয়ে দিবে, নর্থ ফেসিং এ দিয়ে দেবে। তখন ওরা ইন্ডিয়ান সাইডটা ওরা তখন হয় উইক হয়ে যাবে আর না হয় পাবে না। এইভাবে কালোবাজারি চলতে থাকে, কিন্তু মানে এই মোবাইল নেটওয়ার্কিং কারণে যে সুবিধাটুকু হচ্ছিল সেই সুবিধাটুকু হ্যাম্পার হয়ে যায়। এটা করার জন্য এটা তো অনেক উঁচু টাওয়ারটা। আমাদের দেশে করা হয় কি এই টাওয়ার বেয়ে এখানে মই আছে লাগানো আছে সেট করা, টাওয়ার বেয়ে উপরে উঠে ওটা চেঞ্জ করে। কিন্তু উন্নত দেশে করে কি এটা তা করা হয় না। উন্নত দেশে এখানে রিমোট কন্ট্রোলার থাকে, রিমোট কন্ট্রোল দিয়ে তখন এটাকে ঘুরিয়ে দেওয়া হয়। তো এইরকম একটা কেসে চিন্তা করো যে রিমোট কন্ট্রোল দিয়ে ঘুরাতে হবে, সো এটা কোনো একটা বিয়ারিং বলের উপর দিয়ে সেটা মুভ করে। এখন যে 1 মাস যাবত এই সাউথ ফেসিং আছে, 1 মাস সে এক জায়গায় আছে স্থির হয়ে, এরপরে মনে করলো যে এটা সাউথ ফেসিং থেকে নর্থ ফেসিং এ দিতে হবে। তখন এই যে বিয়ারিং বলের উপর এটা ছিল সেখানে 1 মাসে যদি কোনো কন্টামিনেশন হয় এবং সেই কন্টামিনেশন যে স্পেসিসটা হচ্ছে তার মিউ যদি বেড়ে যায়, এই যে রিমোটেরও তো একটা রেঞ্জ থাকে, হ্যাঁ, একটা রেঞ্জ থাকে, তখন দেখা যাবে যে এই রেঞ্জের ভিতরে আছে কিন্তু এর স্ট্রেংথ ওটা কভার করছে না, কারণ ওই ইন্টারফেসে কন্টামিনেশন অনেক বেশি হয়ে গেছে এবং যে স্পেসিসটা তৈরি হয়েছে সেই স্পেসিসের মিউ বেশি অনেক বেশি, ফলে এইটার স্ট্রেংথ দিয়ে ওটাকে মুভ করা যাচ্ছে না। সেই জন্য বলা হচ্ছে increase of MUS with rest time is undesirable for many industrial applications requiring intermittent operations of remotely controlled mechanism. এটাকে আমাকে টাইম টু টাইম চেঞ্জ করতে হয়, ফেস চেঞ্জ করতে হয়, ফলে এখানে মিউ কম উইথ রেস্ট টাইম, ইনক্রিজ অফ মিউ যত কম হবে তত ভালো, অথবা কমে গেলে ভালো, such as antennas and other moving parts in earth observing satellites. So এই সমস্ত জায়গায় বেড়ে গেলে আমাদের অসুবিধা হয়, আমাদের রিমোটার কাজ করবে না, তখন আমাদের দেশে ম্যানুয়ালি উপরে উঠে কাজ করতে হবে। নেক্সট ইজ রোলিং ফ্রিকশন। আমাদের একটা ছিল স্লাইডিং ফ্রিকশন, একটা ছিল রোলিং ফ্রিকশন, এবং প্রথম দিকে আমরা পড়েছি এবং আমরা বলেছি যে রোলিং ইজিআর, রোলিং ফ্রিকশনের ম্যাগনিটিউড কম, স্লাইডিং ফ্রিকশনের ম্যাগনিটিউড বেশি, স্লাইডিং ইজ ডিফিকাল্ট। The rolling টা হচ্ছে much easier to roll face than the slide there, এটা easier, স্লাইডিং হচ্ছে এটা easier। তারপরে কতটুকু easier একটু বোঝানো হয়েছে যে আইডেন্টিক্যাল দুইটা সারফেসের জন্য মিউ স্লাইডিং যদি 0.1 থেকে 1 হয় সেক্ষেত্রে মিউ রোলিং এই ভ্যালু হয়, এই ভ্যালুটা কম, এই ভ্যালুটা অনেক কম, এটা থেকে 10 to the power -5, whereas not 10 to the power -5, সো এই ভ্যালুটা অনেক বেশি স্লাইডিং। এটা একটু বোঝানোর জন্য একটা ডাটা দেওয়া আছে কি পরিমাণ বেশি আর এটা কি পরিমাণ কম। যখন রোলিং হয় তখন মোস্ট অফ দ্য প্র্যাকটিক্যাল কেসে শুধু রোলিং হয় না, রোলিং এর সাথে স্লাইডিং আর স্পিন দুটো সবকিছু একসঙ্গে হয়। পারফেক্টলি রোলিং খুব কম আছে, আমরা দেখি কোথায় আছে আর কোথায় এই তিনটার কম্বিনেশন হয়। স্পিনটা কি? স্পিনটা আমরা বলিনি কোনোদিন। স্পিনটা হচ্ছে যে এক জায়গায় থেকে ঘোরা। আমাদের ওয়াশিং মেশিনে আমরা দেখি যে যেটার ভিতরে কাপড় দেওয়া হয় সেটাকে একটা টার্ম বলা হয় স্পিন, স্পিনিং করছে। অথবা পানি কাদার ভিতর থেকে যখন গাড়ির পিছনের চাকাটা, ড্রাইভিং হুইল যখন ওঠার চেষ্টা করে তখন সে কিছু সময় ওই ঘুরতে থাকে, এটা হচ্ছে স্পিন। তারপর উঠতে ঘুরতে এক সময় তখন যদি অনবরত ঘুরতে থাকে তখন ওখানে করা হয় কি ফ্রিকশন বাড়ানোর জন্য ইট বা শুকনো কিছু দেওয়া হয় ফ্রিকশন বাড়িয়ে দেওয়ার জন্য, তখন ফ্রিকশন বেড়ে যায়, তখন স্লাইডিং হয়ে উপরে চলে আসে। তিনটাই একসঙ্গে হয় ডিউরিং রোলিং, স্লাইডিং আর স্পিন তিনটা একসঙ্গে হয়। আমি এই রোলিং এর দুইটা ভাগ বলা হয়েছে, একটা ফ্রি রোলিং আর ট্রাকটিভ রোলিং। ট্রাকটিভ রোলিংটা আগে বলি।
ট্রাকটিভ রোলিংটা হচ্ছে ওই উপরের কথাটা, মানে যেখানে শুধুমাত্র এক রোলিং হয় না, সাথে স্লাইডিং বা স্পিন হয়। রোলিং অ্যাসোসিয়েটেড উইথ স্লাইডিং, বেশি স্পিনিং খুব কম থাকে, বেশি থাকে স্লাইডিং। যেমন রেল রোডের উপরে রেলের যে চাকা থাকে সেটা, বা রাস্তার উপরে যে গাড়ির যে চাকা থাকে সেটা, চাকা ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন একটু তোমার ব্রেক কষা হয় তখন কি হয়ে যায়, সাথে সাথে চাকা ঘুরতে ঘুরতে থামে না, কিছুটা স্লাইড করে যাওয়ার পরে তারপরে থামে। যে কারণে আমরা রাস্তায় এটা দেখতে পারি, হার্ড ব্রেক কষলে গাড়ির চাকা কিছুটা ঘষে ঘষে সামনে চলে যায় তারপরে থামে, এবং যে কারণে রাস্তার উপরে একটা দাগ পড়ে যায়। তা রোলিং যখন স্লাইডিং এর সঙ্গে অ্যাসোসিয়েট থাকে এবং ইন প্র্যাকটিক্যাল কেসেস সেরকমই থাকে, তখন ওইটাকে আমরা ট্রাকটিভ রোলিং বলি। উদাহরণ হচ্ছে ড্রাইভিং হুইলস অফ এ ট্রেন অন দ্য ট্র্যাকস। আর ফ্রি রোলিংটা হচ্ছে, এটা শুধু থিওরিটিক্যালি অনেকটা সম্ভব, যে রোলিং যখন পিওর রোলিং হয়, কোনো স্লাইডিং নেই, হয় দ্যার ইজ নো স্লাইডিং। এটা কোন ক্ষেত্রে হতে পারে? occurs between two bodies having the same elastic properties that are geometrically identical. এরকম একটা কেসে, প্র্যাকটিক্যালি এরকম কেস পাওয়া যায় না, জিওমেট্রিক আইডেন্টিক্যাল এবং সেম ইলাস্টিক প্রপার্টি। সো এটা আমরা একটু মুখস্থ করব, যে ফ্রি রোলিং আমরা দেখি না, আমরা ট্রাকটিভ রোলিং এ দেখি, যেখানে রোলিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্লাইডিং। আর যদি পারফেক্টলি 100% রোলিং হয় তখন ওটাকে ফ্রি রোলিং বলে, এবং কন্ডিশনটা আমরা একটু মুখস্থ করবো এটা এই ক্ষেত্রে। ফ্রিকশন অফ ভেরিয়েবল ম্যাটেরিয়ালস, বিভিন্ন ম্যাটেরিয়ালের ফ্রিকশন কেমন হয়? মিউ ডিপেন্ডস আপন, এখন ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল তো ভ্যারি করে, আবার কিছুগুলো প্যারামিটার আছে, এক ম্যাটেরিয়াল আবার তার ফ্রিকশনও ভ্যারি করতে পারে ডিপেন্ডিং অন কন্ডিশন, সাম কন্ডিশন। সেই কন্ডিশন গুলো কি কি? দ্য ইন্টারফেস, দুইটা ম্যাটেরিয়ালের ইন্টারফেসটা কেমন অবস্থা আছে। যেমন এটা আমরা বুঝতে পারি যে আমরা যে কপার অক্সাইড দেখেছি, কপার অক্সাইড ইন্টারফেস হলে কম, কপার ফ্রিকশন হলে বেশি, কপার ইন্টারফেস হলে ফ্রিকশনটা বেশি। সো ইন্টারফেসের উপর ডিপেন্ড করছে এইটা। আর 3 নম্বরটা কাছাকাছি, সারফেস প্রিপারেশন। সো সারফেসটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করছি সেই রকম, এটা কাছাকাছি। সো 2 নম্বর হচ্ছে ম্যাটিং ম্যাটেরিয়াল পেয়ারটা কেমন, এটা কেমন। যেমন ওই যে আমরা আজকে ট্রানজিশনে দেখলাম যে যখন আইডেন্টিক্যাল হচ্ছে তখন কেমন হচ্ছে, এরকম যে আবার এরকম যে আবার এরকম হয়ে যাচ্ছে, স্টেট 1 ট্রানজিশন আবার এটা। আর যখন নন আইডেন্টিক্যাল হচ্ছে তখন কি হচ্ছে, তখন এই যে এরকম হয়ে যাচ্ছে। সো 2 রকম পেয়ারের জন্য 2 রকম হচ্ছে, একরকম পেয়ারের জন্য এরকম হচ্ছে, একরকম পেয়ারের জন্য একরকম হচ্ছে। ওয়ান এক্সট্রিম কেস, অ্যানাদার এক্সট্রিম কেস, আর মাঝখানে 2টার জন্য আর 2 রকম হচ্ছে। সো তাদের কম্বিনেশনটা কেমন, পেয়ারটা কেমন, তার উপরে ডিপেন্ড করে। আর হচ্ছে অপারেটিং কন্ডিশন, এটাকে আমি নীল কালি দিয়ে দেখিয়েছি, এইটা আমরা পড়বো, বাকিগুলো আমরা কিছুটা পড়েছি, আর যেটা পড়িনি সেটা আর পড়বো না, যতটুকু পড়েছি অতটুকু এটা আমরা পড়বো। অপারেটিং কন্ডিশন মানে যে ঠিক আছে, দুটো একটা পেয়ার তো থাকতেই হবে, দুটো ম্যাটেরিয়ালের ইন্টারফেস তো থাকতেই হবে। এখন তার টেম্পারেচার কত, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, মিউ চেঞ্জ হবে। তারপরে অন্যান্য প্রপার্টি কেমন, ইন্টারফেস তো ওখানে বলা আছে, অন্যান্য প্রপার্টি যেমন টেম্পারেচার, ভেলোসিটি কেমন, স্লাইডিং ভেলোসিটি কেমন, তারপর তার উপরে প্রেসার কেমন, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে বলা হয় অপারেটিং কন্ডিশন। সো এইগুলো আমরা ভেলোসিটি কেমন হলে চেঞ্জ হলে কেমন হয়, টেম্পারেচার চেঞ্জ হলে কেমন হয়, প্রেসার চেঞ্জ হলে কেমন হয়, এগুলো আমরা কিছু কিছু দেখব। এখানে 2টা টেবিল দিয়ে জাস্ট তোমাদেরকে একটু দেখতে হবে যে আগেকার দিনে মানুষ যে সমস্ত ন্যাচারাল ম্যাটেরিয়াল ইউজ করত, ন্যাচারাল ম্যাটেরিয়াল গুলোর ভিতরে ছিল উড, লেদার, স্টোন। আগেকার দিনে মানুষ উড, লেদার, স্টোন এগুলো ব্যবহার করতো এনসিয়েন্ট টাইমে। তাদের এই সমস্ত ম্যাটেরিয়ালের মিউ ভ্যালু গুলো কেমন ছিল টেবিল 6.4.1 এ দেওয়া হয়েছে, সেটা আমরা দেখব। আর হচ্ছে দেখবো রিসেন্ট মানে মডার্ন যুগে মানুষ ওইগুলো কম ব্যবহার করে, বেশি ব্যবহার করে মেটাল, অ্যালয়, সিরামিক্স, পলিমার্স। সো এগুলো মডার্ন যুগে যে মেটাল গুলো ইউজ হয় তাদের
মিউ এর ভ্যালু গুলো কেমন সেগুলো দেওয়া হয়েছে টেবিল 642 তে, এগুলো আমরা দেখবো। আর আমরা জানি মিউ এস মিউ কে থেকে বেশি হয়, মিউ কে থেকে বেশি হয়, মিউ এস ইজ 20 থেকে 30% হায়ার দ্যান মিউ কে, এটা আমরা জানি বেশি হয়। তো এই ভ্যালুগুলো আমরা একটা টেবিলে দেখবো, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একটু দেখে একটা আইডিয়া নেওয়ার জন্য। তো 641 হচ্ছে এটা, এই যে উড, লেদার আর স্টোন, মিউ এস মিউ কে। এই যেগুলো লাইন দেওয়া আছে এইগুলো ডাটা নাই, যেগুলো ডাটা আছে সব ক্ষেত্রে দেখো যে তোমার মিউ এস ইজ গ্রেটার দ্যান মিউ কে, এইটা ডাটা আছে মিউ 0.4 মিউ এস 0.5, যেগুলো ডাটা আছে 0.5 0.6, আর বাকিগুলো তো দুইটার ডাটা নাই। সো এটা এক নজরে একটু দেখার জন্য আগেকার মানুষরা যেগুলো ইউজ করতো সেগুলো কেমন। এখানে পিয়ার ম্যাটেরিয়ালের নাম বলছে ওক অন ওক, ওকের উপর দিয়ে ওক এক ধরনের কাঠ, মালয়েশিয়ায় পাওয়া যায়। এই ওক কাঠের অনেক ফার্নিচার এখন আমাদের বাংলাদেশে পাওয়া যায়। কে কার উপর দিয়ে স্লাইড করছে সেটা বলেছে, উড অন ব্রিক, উড অন মেটালস ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে 641। 642 তে দেখবো মডার্ন ম্যাটেরিয়াল যেগুলো ইউজ হয় তাদের মিউকি কেমন ছিল। 642 এটা মডার্ন যুগে আমরা এই সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করি, জিঙ্ক, টিন, টাংস্টেন, আয়রন, কপার ইত্যাদি ইত্যাদি, গোল্ড, প্লাটিনাম। এখানে আগেরটাই যেমন বলা হয়েছিল ও অনো, এখানে তা বলা হয়নি, পিওর মেটালটাই সেখানে এখানে তুলে ধরা আছে। কিন্তু ডান দিকে দেখো এক জায়গায় বলা হচ্ছে সেলফ মেটেড, আর একটা হচ্ছে অন মাইল্ড স্টিল। সেলফ মেটেড মানে হচ্ছে যেমন এখানে সিলভার আছে, সিলভার অন সিলভার, সেক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.8 থেকে 1.2, আর সিলভার অন মাইল্ড স্টিলের উপর যদি স্লাইড করে যায় তখন হচ্ছে 0.3 থেকে 0.5। এটা এক নজরে দেখার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই, মুখস্থ করার কোনো দরকার নেই, একবার একটু দেখবেন টু হ্যাভ অ্যান আইডিয়া। ইফেক্ট অফ অপারেটিং কন্ডিশন, সেই কন্ডিশনটা আমি বলছিলাম যে কি কি আছে, স্লাইডিং ভেলোসিটি আছে, কন্টাক্ট প্রেসার আছে, টেম্পারেচার আছে, গ্যাসেস এনভায়রনমেন্ট আছে, রিলেটিভ হিউমিডিটি আছে। এর সবগুলো আমরা দেখবো না, কয়েকটা আমরা দেখবো। এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, এইগুলো আজকে আর দেখবো না। এই পর্যন্তই আমি দেখে রেখেছি, আর আমি দেখিনি আগে, আজকে ক্লাস শেষ হয়ে গেল 10 মিনিট আগে। নেক্সট আগামীকালকে আমরা ইফেক্ট অফ অপারেটিং কন্ডিশন গুলো আমরা দেখব। হ্যাঁ, রোল কল হচ্ছে আবু বকর ইভান। ইভান আছো? সুমিত ভৌমিক। সুমিত Yes, ভৌমিক। sir. Yes, sir. রোল নম্বর 2 আকিব জামান। Present, sir. 3 Present, sir. 4 Present, sir. 5 6 শরীফ শাকায়েত হোসেন। 8 Present, sir. 9 Yes, sir. 9. 10 Yes, sir. Yes, sir. 11 Yes, স্বাগত। sir. 12 Yes, sir. 13 Present, sir. 14 মইনুল ইসলাম। Yes, sir. 15 Yes, sir. 16 Yes, sir. Yes, sir. 17 শামসে তাবরেজ। 18 মাহফুজুর রহমান। 14 প্রেজেন্ট, হ্যাঁ 14 প্রেজেন্ট দেওয়া আছে। 19 Yes, sir. 20 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 24 Yes, sir. 25 Yes, sir. 27 Yes, sir. 28 29 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 35 মশিউর রহমান মেনন। Sir, present. আচ্ছা দিয়ে দিলাম প্রেজেন্ট। 36 মাসুদ মিয়া absent। 37 Yes, sir. 38 সামিয়া রহমান মিম absent। 39
39 absent. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, Yes, sir. 45, 45. On the turn now. Okay, 38 present. 38 present দিচ্ছি। 38 present দিলাম। 46 আছো? Yes, sir. 47? Yes, sir. Present, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50. Yes, sir. আজকে অ্যাবসেন্ট যারা আছে তারা হচ্ছে ইভান 14, 41 অ্যাবসেন্ট, রোল নম্বর 5 অ্যাবসেন্ট, 6 অ্যাবসেন্ট, 17 অ্যাবসেন্ট, 18 অ্যাবসেন্ট, 36 প্রেজেন্ট দিল, ঠিক আছে 36 প্রেজেন্ট, 39 অ্যাবসেন্ট, okay, all are presents, all others are present. স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমি তো গত উইকে প্রেজেন্টেশন মিস করেছি, তো স্যার সামনে যখন দিব তখন কি ওই উইকের অন্যদের যে টপিক থাকবে সেই টপিকে দিব নাকি আমি প্রিপশন? তুমি কে বলছো বলো, কে নাম? স্যার আমি রোল 8 বলছি, আজিনা অসীম। রোল, হ্যাঁ তোমার যেটা ছিল টপিক যেটা ছিল সেটাই হবে, তোমার গ্রুপে টপিক যেটা ছিল সেটাই হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ঠিক আছে, আজকে আমি শেষ করে দিচ্ছি, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।